কর্মচারীরা ঘুমন্ত হলে আমি কি করব? সব কর্মচারী ঘুমিয়ে আছে। যদি কোনো কারণে টাকাটা কমপ্লায়েন্স হয়ে যায় বা টাকাটা যদি দিতে হয় শেষমেশ, তাহলে ওনার সরকারটা আর থাকবে না। চতুর বুদ্ধির লোক, ওনাকে বুদ্ধি কুটবুদ্ধি এবং চতুর্বুদ্ধি দেওয়ার লোকজনের অভাব নেই। কারণ যারা ফ্রড হয় বা যারা চিটার হয় তাদের মাথার থেকে সবসময়তেই এই কুটবুদ্ধি আর চতুর্বুদ্ধি বেরোতেই থাকে। তাই জন্য উনি বলছেন বিচারাধীন বিষয়। কিছু একটা করে দেখাতে হবে। ইয়ং যুবক যুবতী যারা চাকরি পাচ্ছেন না, কিছু একটা কাজ করে দেখাতে হবে। 5 লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে যে কাজ চাই বলে। সরকার টিকবে আপনার মনে হয়? চোর যারা হয় তারা ভীতু হয়। তারা কিসে ভয় পায়? তারা মাস আপরাইজিং এ ভয় পায়। মমতা ব্যানার্জি এই সাহসটা কি করে পাচ্ছে? সারা দেশের মানুষ যদি জেগে ওঠে তাহলে শাসন করতে পারবে না। ভাতাটা কিন্তু কিছুটা ঘুম পাড়ানো ওষুধ হয়ে যাচ্ছে সেই যুবকের হাতে বা সেই যুবতীর হাতে। 30, 40, 50 হাজার টাকার কাজ চাই। একটা বুথে যদি 1000 ভোটার হয়, তার মধ্যে যদি 400-500 ভোটার দাঁড়িয়ে যায়, ওই বুথ থেকে আপনি মনে করেন যে ব্যালট চুরি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিলেন ডিএর বিষয়টা বিচারাধীন বিষয়, তাই তিনি কোনো মন্তব্য করবেন না। এই বিষয়টা আদৌ কতটা গুরুত্বপূর্ণ? আমাদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তার থেকেই পুরো বিষয়টা জেনে নেব। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এগুলো? এখন একটু ভয় পাচ্ছে সুপ্রিম কোর্টকে। তো যদি কোনো কারণে টাকাটা কমপ্লায়েন্স হয়ে যায় বা টাকাটা যদি দিতে হয় শেষমেশ, তাহলে ওনার সরকারটা আর থাকবে না, ওনাকে চলে যেতে হবে। এখন সেই ভয়ে সেই জন্য বলছেন যে বিচারাধীন বিষয়। চতুর বুদ্ধির লোক, ওনাকে কুটবুদ্ধি এবং চতুর্বুদ্ধি দেওয়ার লোকজনের অভাব নেই। কারণ যারা ফ্রড হয় বা যারা চিটার হয় তাদের মাথার থেকে সবসময়তেই এই কুটবুদ্ধি আর চতুর্বুদ্ধি বেরোতেই থাকে। তাই জন্য উনি বলছেন বিচারাধীন বিষয়। জাজমেন্ট এসে গেছে, এই পার্টটার বিচারাধীন বিষয় না। মানে আবারও সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সেই জন্য কি এটা বললেন? আমি বলছি জাজমেন্ট এসে গেছে, সেই ক্ষেত্রে এটা বিচারাধীন বিষয় নয়। জাজমেন্টটা বিচারাধীন বিষয় না, কমপ্লায়েন্সটা বিচারাধীন বিষয়। কি করে কমপ্লাই হবে? আইনের মারফতে তো কমপ্লাই করানোর আমরা লড়াই তো দেবই, হাইকোর্টেও দিয়েছি, সুপ্রিম কোর্টেও দেবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কর্মচারীরা পাবে কি না সেটা আমি কি করে বলবো? মানে সেটা খাতায় কলমে পেলেও বাস্তবে কতটা পাবে সেটা নিয়ে সন্দেহ। কর্মচারীরা ঘুমন্ত হলে আমি কি করব? সব কর্মচারী ঘুমিয়ে আছে। মিছিল হয়েছে, শর্ট নোটিসে দেখলাম কিছু লোকজন হয়েছে, কিন্তু সমাজ অ্যাজ এ হোল যতক্ষণ না জেগে উঠবে ততদিন ঝুলবে। শুধু তো এই 2009 রোপা নয়, 2019 রোপা আছে। দ্বিতীয় ধাপ রয়েছে এখন। অনেকে ভাবেন আদালতে হবে, আদালত থেকে হয় না তা নয়। অনেকে ভাবেন আন্দোলনে হয়, দুটোকে অ্যাডজাস্ট করতে হবে। মেন জায়গাটা যেটা দরকার সেটা হলো মানুষকে সচেতন হতে হবে, তার রাইট, তার অ্যাওয়ারনেস, তার প্রাপ্য নিয়ে। একটা চোখ খুলে চললে হবে না, দুটো চোখই খুলতে হবে। দুটো চোখ খুললে চলবে না, কিছু একটা কাজ করে দেখাতে হবে। কিছু একটা করে দেখাতে হবে। ইয়ং যুবক যুবতী যারা চাকরি পাচ্ছেন না, কিছু একটা কাজ করে দেখাতে হবে, তবে তো গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস বাড়বে। কিছু একটা বলতে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? মানুষের নিজের দাবিটাকে ছিনিয়ে আনতে হবে, এটাই আমি বলছি। ছিনিয়ে যখন আনতে পারবে সেটা করে দেখানোটা, আমি এই কথা বলছি। মানুষের প্রাপ্ত দাবি মানুষ ছিনিয়ে আনবে না কেন তাহলে? আনছে না তো, আনছে না, তারা তো আনতে পারছে না। সবাই দেখুন না, এই যে ধরুন আজকে আরজি করের ঘটনা, অভয়াকাণ্ড, মানুষ একটা টাইমে সারা পশ্চিমবাংলার মানুষ নামলো, তারপরে ঘুমিয়ে গেল। এটা তো ঘটনা। কি বলছে না, সিবিআই অমুক করেছে, অমুক করেছে, কোর্টে কেন এই হলো না, এটা ভেবে কি হবে? যেটা দরকার সেটা করতে হবে। কে কি করবে সেটা ভাবলে তো চলবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়, একজনকেই চলতে হবে। এইটা শুরুটা একজন করবে, কিন্তু সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যদি আজকে এগিয়ে চলে বা তার মধ্যে তাদের সঙ্ঘবদ্ধতা তার মধ্যে এসে যায়, তাহলে তো এই ডিএ বলুন, বেকারত্ব বলুন, এই এসএসসি বলুন, এগুলো সমাধান করতে 7 দিনের বেশি সময় লাগে না। তাহলে মানুষ কি এই পথে চলবে আদৌ? সেটা মানুষকেই ঠিক করতে হবে তারা কোন পথে চলবে। আজকে বাঙালিদের ভাবে বাঙালিরা লড়তে পারে না। এককালে বাঙালিরাই স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে লড়াইটা দিতে হবে, সেই লড়াই থেকে যদি পিছিয়ে যায় তাহলে কিছু হবে না। কারণ অধিকার এটা পাওয়া যায় না,
অধিকারটাই ছিনিয়ে নিতে হয়। আজকে আপনি বলুন না, আজকে কলকাতার বুকে একটা এই ধরুন কর্মচারীদের বিষয় নিয়ে যদি মিছিল হয়, মিটিং হয়, সমবেত লোক হয়, কখনো 10,000, কখনো 15,000, বড় মিছিল হলে হয়তো 50,000, 1 লাখ, এটা যদি এক সপ্তাহে 10 লাখ লোক রাস্তায় নামে, আপনি মনে করেন যে ডিএ না দিয়ে মমতা ব্যানার্জি পালাতে পারবে? সমগ্র কর্মচারী সমাজ যদি রাস্তায় নেমে পড়ে, পারবে পালাতে? তাই সেই একতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। এই যে ধরুন বেকার যুবক যুবতী, এসএসসিতে ধরুন 10 লক্ষ পরীক্ষার্থী আছে, 11-12 হয়তো 3 লক্ষ, 9-10 হয়তো 5 লক্ষ, গ্রুপ সি গ্রুপ ডিতে আরও আছে 10 লক্ষ, হ্যাঁ, এইসব মিলিয়ে ধর 15 লক্ষ আছে। এর মধ্যে যদি 5 লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে যে কাজ চাই বলে, সরকার টিকবে আপনার মনে হয়? রাস্তায় নামলেই হবে, বা কিছু করতে হবে না, রাস্তায় নেমে শুয়ে থাকলেই হবে, বা রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকলেও হবে, কোনো আন্দোলন বা কোনো প্ল্যাকার্ডের কিচ্ছু লাগবে না, কোনো আন্দোলন, কোনো ব্যানার, কোনো রাজনীতি, কিচ্ছু লাগবে না। এ যা সরকার, চোর যারা হয় তারা ভীতু হয়, তারা কিসে ভয় পায়? তারা মাস আপরাইজিং এ ভয় পায়। যতক্ষণ মালিক ঘুমিয়ে আছে যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ চলবে। মাস আপরাইজিং এ ভয় পায়, এদের আর অন্য কিছুতে ভয়, কারণ এরা ছল চতুরি প্রচুর জানে। এই যে রিভিউ পিটিশন ফাইল করবে বলছি, করব গড়িমসি করে রিভিউ পিটিশন ফাইল করবে। এই যে রিভিউ পিটিশন মমতা ব্যানার্জি ফাইল করবে, মমতা ব্যানার্জি এই সাহসটা কি করে পাচ্ছে? আগে এই জায়গাটাকে হিট করতে হবে। ভয় পেলে তো চলবে না, ভয় পেয়ে কোনোদিন কেউ জিততে পারেনি। একটা হিন্দিতে কথা আছে, যে ডর গেয়া ও মার গেয়া। তাই ভয় পেয়ে গেছে, মাঝে শেষ হয়ে গেছে। আর এখানে নিজেরটা ভাবলে চলবে না, সমাজের জন্য ভাবতে হবে। এখানে কোথাও কি সন্দেহ দানা পাচ্ছে না যে যেমন অভয়াকাণ্ডের মামলাটা এতটা আন্দোলন গুরুতর হলো, পুরো পশ্চিমবঙ্গ জেগে উঠলো, তারপরে দমে গেল, এই ডিএ মামলাটা এমন হওয়ার কোনো না? ডিএ মামলাটাতে দেখুন দমে যাওয়ার জায়গাটা নেই, যেহেতু আদালত আছে, এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হলো একটা স্টেডি সংগঠন আছে, বড়সড় স্টেডি সংগঠন আছে। কিন্তু এই বড়সড় স্টেডি সংগঠন থাকলে হবে না, সবাইকে নামতে হবে, দল মত নির্বিশেষে। কারোর যদি ধরুন কোনো ব্যানার থাকে, সেই ব্যানার নিয়েই নামবে। কিন্তু দল মত, সংগঠনের মত, এগুলো সব ফেলে রেখে নামতে হবে। এখন কিছু একটা করে দেখানোর সময় এসেছে। এখন যদি না করে দেখাতে পারে, তাহলে আর কোনোদিন পারবে না। এই বাঙালি জাতিকে লোকে তখন ভাববে কি? আজকে বাইরে আপনি গেলে লোকে বলে যে ব্যাকডোর দিয়ে চাকরি হয়ে যায়, সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, এইসব কথা বাঙালিদের শুনতে হচ্ছে। কেন? আজকে সমাজ এই জায়গায় চলে গেছে। বাঙালিরা নিজেদের যে প্রাপ্য সেই নিয়েই লড়তে পারছে না, তারা অন্য জিনিস কি নিয়ে লড়বে? এই প্রশ্নগুলো কিন্তু আমি তো বাইরে যাই, শুনতে হয় যে আপনি রাজ্যের লোকজন নিজেরাই লড়তে পারে। এই রাজ্যের লোকের পাশে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। কেন? কারণ সেই জায়গাটা, সেই ভীতিটা সরকার যারা পরিচালনা করছেন তাদের অবধি পৌঁছতে পারছেন। এদের সাহসটা অনেক বেশি যা খুশি তাই করার, কারণ জাতিটাই ঘুমিয়ে আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, এটা বাস্তব। আজকে আপনি ধরুন ভোট চুরি, কথার কথা বলছি, কেন হচ্ছে? যে বুথের আশপাশের এলাকার লোকজন তারা ভাবছে বাবা ওর মধ্যে ঢুকে লাভ, তাই জন্যই হচ্ছে। যদি আশপাশের এলাকায় যদি একটা বুথে যদি 1000 ভোটার হয়, তার মধ্যে যদি 400-500 ভোটার দাঁড়িয়ে যায় ওই বুথ থেকে, আপনি মনে করেন যে ব্যালট চুরি হতে পারে? এটা তো হতে পারবে না। এই জায়গা যদি যেদিন তৈরি হয়ে যাবে, সেদিন এই সরকার পড়তে 1 মিনিটও সময় লাগবে। অনেক যে পেনশনভোগী কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে আমাদের বয়স বেশি হয়ে গেছে, আমরা কীভাবে রাস্তায় নামবো? রাস্তায় নেমে তো দাঁড়িয়ে থাকতে পারবেন, একদিন নয় বাড়িতে শুলেন না, রাস্তায় শুলেন, কি অসুবিধা? পৃথিবীতে তো প্রচুর মানুষ রাস্তায় শুয়ে থাকে, একটা কজের জন্য রাস্তায় আছে না, বাড়িতে থেকে থেকে কি ইয়ে হয়ে গেছে নাকি? একদিন রাস্তায় নামবেন, অসুবিধে কী আছে? রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে তো আপনাকে অ্যারেস্ট করবে না, পুলিশ মারবে না। রাস্তায় কেউ যদি দাঁড়িয়ে থাকে, পৃথিবীতে কোন আইন আছে তাকে তুলে নিয়ে অ্যারেস্ট করবে? আর যদি অ্যারেস্ট করেই বা জেলে গিয়ে থাকবে, অসুবিধে কী আছে? কিন্তু পেনশনভোগী যারা, যদি তাকে যদি 7 দিন জেলে লাগে, কি যায় আসবে তার? না তার সার্ভিসে কিছু হবে, না তার সাসপেনশনের ভয় আছে, না তার ট্রান্সফারের ভয় আছে, কিছুই নেই। শরীরটা খারাপ, ও এমনিই আপনাকে কোর্টের কাছে কনসিডারেশন আপনি দেখাবেন। আপনি তো কাউকে মারছেন না, ধরছেন না, কোনো আইন শৃঙ্খলা ইয়ে করছেন না। কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে, সবাই যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে বসে পড়ে,
তাতে কি যায় আসবে? কিছুই যায় আসবে না। এই কষ্টটা নিজেকে করতে হবে। এই কষ্টটাকে যদি যারা সইতে পারবে তারা হবে। তো এমন কিছু বড় কষ্ট না, লোকে ফাঁসির দড়িতে চলেছে ভারতকে স্বাধীন করানোর জন্য, এটা এমন কিছু বড় বড় ইয়ে নয়। কিন্তু এই সংগঠিত জায়গাটা তৈরি হতে হবে। রাস্তায় নেমে তো আপনি মারপিট করার জন্য, একটা ভদ্র সমাজ তো আর মারপিট করতে যাবে না, বা রাস্তায় নেমে তো ইয়ে করতে যাবে। পুলিশ যদি মারতে আসে তখন প্রতিহত করতে হবে। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, পুলিশ তো আর আপনাকে এমনি এমনি মারবে না। আপনি কাউকে মারছেনও না, কিছু করছেনও না, কাউকে আটকাচ্ছেনও না। যদি দাঁড়িয়ে থাকেন ধরুন রাস্তায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আপনি যদি দাঁড়িয়ে থাকেন রাস্তায়, তাহলে তো কেউ আপনাকে কিছু বলতে পারবে না। সেখান থেকেই ভয়েসটা তুলতে হবে। শুধু পেনশনভোগীরা নয়, সমগ্র সমাজকে নামতে হবে। যারা ধরুন বেকার সমাজের আছে, যে ধরুন SLST যারা পরীক্ষা দিয়েছেন, ফ্রেশার গ্রুপ, বা যারা জেনুইন গ্রুপ, ইয়ং ছেলে মেয়ে, এদেরকে আওয়াজ তুলতে হবে, এদেরকেও আওয়াজ তুলতে হবে। পেনশনভোগীদের বাড়িতে তো ইয়ং ছেলেমেয়েরাও আছে, তারা তাদের দাদু বাবা তাদের জন্য লড়াই করবে। এটা তো একটা সামাজিক কাজ হবে না? এই সবাইকে আসতে হবে। মানে একবার একজন দুজন পাঁচজন, আজকে এই ভাস্কর ঘোষ কি করেছে? কর্মচারীরা পয়সা দিয়েছে তবে না সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটরা দাঁড়াতে পেরেছেন। গোপাল সুব্রমণিয়ামের মতন আইনজীবী বলুন, নচিকেতা যোশীর মতন আইনজীবী বলুন, দাঁড়িয়েছে। অনেক আইনজীবী বিনা পয়সায় মামলা করেছেন। অনেক আইনজীবীকে ধরুন বিরোধী দলনেতা দাঁড় করিয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কর্মচারীরাও পয়সা দিয়েছেন, দাঁড়িয়েছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ভাস্কর ঘোষ কী করে? ভাস্কর ঘোষ বলুন, সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব বলুন, তারা একটা সমাজকে জাগিয়ে তুলতে পেরেছে। এটা একটা সেক্টরকে, ধরুন 10,000, 20,000, 30,000 লোক কি 50,000 লোককে জাগিয়ে তুলতে পেরেছে, যারা কিনা একটা মুভমেন্টের জায়গা তৈরি করতে। এই সংখ্যাটাই যদি আমি বলছি 5 লাখ হয়, এই সংখ্যাটা যদি হয়, তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন কোনো সরকারি, এটা নিয়ম, এটা সারা দেশের মানুষ যদি জেগে ওঠে তাহলে শাসন করতে পারবে না। আপনি যদি রাশিয়ান রেভলিউশন দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, আমাদের চোখের সামনে বাংলাদেশ দেখেন, নেপাল দেখেন, সব জায়গাতেই এটা পৃথিবীর বহুল পরীক্ষিত একটি ইতিহাস। এটা ঘটনাটা ঘটেছে, সেই জায়গাতে বাঙালিদের পৌঁছানো যাচ্ছে না এখনকার বাঙালিদের। আপনি যুব সমাজকে বলুন না, যুব সমাজ যে পরিমাণ নিজের আনন্দের জন্য বা কোনো অনুষ্ঠান হলে তাদের নিজেদের আনন্দের জন্য সময় ব্যয় করে, সেই যুব সমাজ কি চাকরির জন্য ব্যয় করছে? এই যে 1,000 টাকা ভাতা দিচ্ছে, নিশ্চয়ই কিছু মানুষের প্রয়োজন আছে, ভাতাটা দিতে দেবে না আমি কথা বলছি না, কিন্তু ভাতাটা কিন্তু কিছুটা ঘুম পাড়ানো ওষুধ হয়ে যাচ্ছে। সেই যুবকের হাতে বা সেই যুবতীর হাতে 30, 40, 50,000 টাকার কাজ চাই, তবে কিন্তু ইকোনমি দেশটা গড়ে উঠবে। এই যে লক্ষ্মী ভাণ্ডারে অনেক মা বোন আছেন যাদের অর্থটা প্রয়োজন আছে, নিশ্চয়ই তারা থাকবে, কিন্তু তারা যখন 50,000 কি 60,000 টাকা মাইনের কাজ করবেন, আমি বিশ্বাস করি না আমাদের রাজ্যের কোনো মা বোন তখন ভাতাটা নিতে যাবে। তারা ভাতাটা আরও 5 জনের জন্য ছেড়ে দেবে, যে রিমোট অংশটা যাদের কিছু নেই তাদেরকেও সাহায্য করে এই মূল স্রোতে তুলে আনতে হবে। এই জায়গাটাই প্রয়োজন আছে। এই জায়গাতে যদি মানুষ ঘুমিয়ে থাকে আপনি কিছু করতে পারবেন, যতই আপনি চেষ্টা করুন। মানে স্যার, সমাজের সেই সমস্ত ব্যক্তি যারা সরাসরি বা অসরাসরিভাবে এই ডিএর জন্য বঞ্চনার শিকার হচ্ছেন, তাদের সকলকে নামতে হবে। সে চাই সে ডিএ পাক বা না পাক, মানে তার নামে ডিএ রয়েছে বা না রয়েছে, পরিবারের অন্য কেউ থাকলে তাকে রাস্তায় নামতে সব অবশ্যই তাকে সাহায্য করার জন্য তো নামতে হবে, তাকে সাহায্য করার জন্য তো নামতে। শুধু ডিএ নয়, আমি তো প্রত্যেকটা সেক্টরকে বললাম। আজকে যে যুবকের হাতে 1,000 টাকা পাচ্ছে, সেই যুবক কেন কাজ চাইবে না, এটা তাদেরকে বোঝাতে হবে। 50,000 টাকা মাইনের কেন কাজ পাবে না? সরকারি চাকরি পেতে পারে, প্রাইভেটাইজেশন হতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু একটা মানুষকে তো বেঁচে থাকতে গেলে তাকে সঠিক কাজটা পেতে হবে। সব বাবা মারা এখনকার যুগে পশ্চিমবাংলায় ম্যাক্সিমাম বাড়িতেই পড়াশোনা শেখানো হয়। 2-4টে এক্সেপশন থাকতে পারে। একটা লোক ধরুন গ্র্যাজুয়েট হয়ে, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে বসে থাকবে, এটা হয়? এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট বা যারা গ্র্যাজুয়েট, তারা যে চাকরিটা করছেন তাদের নট আপ টু দ্য মার্ক, মানে ফিনান্সিয়ালি আপ টু দ্য মার্ক না আজকের বাজার দরের বেশি। তাই এটা নিয়ে যদি সমগ্র সমাজ যদি না নামে, তাহলে আপনি কাকে বলবেন? তাকে নিজেকে, তার নিজের মনের বোধ থেকে এটাকে নিয়ে নামতে হবে। যুব সমাজ অন্যদিকে মন ঘুরে আছে, আনন্দ করতে ব্যস্ত, উৎসবে মাতোহারা বাঙালি। 12 মাসে 13 না, এখন বোধহয় 25 পার্বণ হয়ে গেছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় শুধু পার্বণ আর পার্বণ। এখন পুজো করাটাও দরকার, আমি যে বলছি না পুজো করা, পুজোটাও একটা ইকোনমি, কিন্তু মানুষের হাতে দৈনন্দিন জীবনে সারা বছর চলতে গেলে কাজ দরকার। কাজ ছাড়া একটা দেশ এগোতে পারে না। সেই জায়গাটা যদি মানুষ ঘুমিয়ে থাকে তাহলে কিছু হবে না।